ত্রিকোণমিতির মূল মন্ত্র। ত্রিকোণমিতির মূল মন্ত্র। এখানে দুই ধরনের সূত্র লাগবে। এই মূল মন্ত্রের মধ্যে দুই ধরনের সূত্র লাগবে। এক, গুণাত্মক বিপরীত। এক নাম্বার হচ্ছে গুণাত্মক বিপরীত সূত্র লাগবে, আর দুই নম্বর হচ্ছে অভেদ সূত্র লাগবে। ঠিক আছে? তাহলে মূল মন্ত্রের মধ্যে দুই সূত্র ব্যবহার হবে। একটা কি গুণাত্মক বিপরীত, আর একটা অভেদ সূত্র। ঠিক আছে? এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যখন স্যারেরা প্রশ্ন করবে, তোমাদের হাতে পরীক্ষার প্রশ্ন ধরাই দিবে, সেই পরীক্ষার প্রশ্ন কি সাদা কাগজ থাকবে না কিছু লেখা থাকবে? লেখা থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। তাইলে কোনো কিছু অবশ্যই দেওয়া থাকতে হবে, তাই না? তাইলে ত্রিকোণমিতিতে যদি কোনো অনুপাতের মান দেওয়া থাকে, এখন দেখো যে কোনো অনুপাতের, অনুপাত মানে কি? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে, ঠিক আছে, মান দেওয়া থাকলে বর্গ করে সেটারে বর্গ করে, ঠিক আছে, মূল মন্ত্রের সূত্র দুটি ব্যবহার করে, মূল মন্ত্রের সূত্র দুইটি ব্যবহার করে মোট অনুপাত কয়টা জানো? মোট অনুপাত কয়টা? 6টা। মোট অনুপাত কয়টা? 6টা। 6টার মধ্যে যদি স্যারেরা একটার মান দিয়া দেয়, তাহলে বাকি থাকলো কয়টা? তাইলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে, মানে একটার মান দিয়ে দিল, যে কোনো একটার মান দিয়ে দিল, তাহলে বাকি থাকলো কয়টা? 5টা। ওই 5টার মান আমরা বের করতে পারবো। তাহলে একটার মান দিয়ে দিলে বর্গ করে মূল মন্ত্রের সূত্র দুইটি ব্যবহার করে বাকি 5টা অনুপাতের মান বের করতে পারবো। বাকি 5টি অনুপাতের মান বের করতে পারবো। ঠিক আছে? তোমরা যদি বিশ্বাস করে নাও আমি যেটা বলছি, তাহলে বুঝতে পারবা যে আমি তোমাকে একটা প্রবলেম সলভ করাইলে তুমি 50টা প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে? একটু পরে আমরা সেটা দেখব। এখানে যা লিখেছি সেটা বুঝতে পারছো কি না? কোনো অনুপাতের মান দেওয়া থাকলে আমরা বাকি অনুপাতের মান বের করতে পারবো। একটা দিলে মোট 6টা অনুপাত আছে, আমরা জানি সাইন, কোসেক, ট্যান, কট, কসেক। ত্রিকোণমিতির রাশি লেখার জন্য এই 6টা অনুপাতই ব্যবহার করতে হয়, এর বাইরে নাই। তাহলে একটা দিয়ে দিলে থাকে 5টা, সেই 5টার মান আমরা বের করতে পারবো একটা দেওয়া থাকলে। কিভাবে? আমরা একটা উদাহরণ দিয়ে একটু বুঝে নিই। এটা লেখা হয়েছে কিনা বলো? এখন ধরো
যে অনুপাতের মান, মনে করো যে সাইন থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে। কি বলছি? সাইন থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে। তাহলে বলছিলাম প্রশ্নের মধ্যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে বাকি 5টা বের করা যায়। বের করার 2টা পদ্ধতি আছে। আমি আজকে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো, মনে করো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এমনি এমনি পাই নাই, মনে করো প্রশ্ন থেকে পেয়েছি, ঠিক আছে? এখন তুমি বললা যে স্যার এটা দেওয়া আছে, আমরা কি করে বাকি অনুপাতগুলোর মান পেতে পারি? দেখো, একটা ছোট্ট একটা টোটকার মাধ্যমে কিন্তু আমরা আর একটা মান পেতে পারি। এখানে আমি একটা সূত্র ব্যবহার করলাম, 1/cosec ইকুয়াল টু হাফ। 1/cosec লিখলেন কেন? কারণ আমি পড়াইছি সাইন আর কোসেক গুণাত্মক বিপরীত। সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, 1/cosec থিটা পড়াইছি না? আর এই সূত্রটার নাম দিয়েছিলাম কি? গুণাত্মক বিপরীত সূত্র। তার মানে আমার মূল মন্ত্রের মধ্যে গুণাত্মক বিপরীত সূত্রের কথা আমরা বলেছি। তাহলে এখানে সাইন ইকুয়াল টু 1/cosec, সাইন ইকুয়াল টু কি? কথা সত্য না মিথ্যা? ঠিক আছে, তাহলে এখন যদি তুমি আর গুণ করো, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল না? তাহলে একটা অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা আর একটা অনুপাতের মান বের করে ফেলছি। কোনো অনুপাতের মান দেওয়া থাকলে, কোনো অনুপাতের মান দেওয়া থাকলে বর্গ করা ছাড়াই তার গুণাত্মক বিপরীত অনুপাতের মান বের করা যায়। বর্গ করছি এখানে। কোনো অনুপাতের মান দেওয়া থাকলে গুণাত্মক বিপরীত সূত্র ব্যবহার করে অপর অনুপাতের মান পাওয়া যায়। আমরা পেয়ে গেলাম। এখন গুণাত্মক বিপরীত ছাড়া যদি অন্য যে কোনো অনুপাত চাই, সাইন দেওয়া আছে, তার গুণাত্মক বিপরীত আছে কোসেক, এটা ছাড়া যদি অন্য 4টার কথা বলে, এটা দেওয়া আছে, তার গুণাত্মক বিপরীত হয়েছে কি? কোসেক, এটা বাদ। এটা বাদ দিয়ে আরও 4টা রইল না? ওই 4টার যে কোনোটা চাইলে দেওয়া আছে মানটারে বর্গ করতে হবে। ওই 4টার যে কোনোটা চাইলে দেওয়া আছে মানটার বর্গ করতে হবে। দেওয়া আছে এটার বর্গ করলেও হবে, এটার বর্গ করলেও হবে। মনে করো আমি একটা অনুপাত বের করে দেখাইছি না? এখন আমি সাইনের বর্গ করব। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 এর স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করছি। এবার বলো তো, এই সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 - cos স্কোয়ার না? এখানে কোন সূত্র থেকে আসলো? অভেদ সূত্র থেকে আসলো। দেখো, আমি বলেছিলাম আমার মূল মন্ত্রে 2টা সূত্র আছে, একটা গুণাত্মক বিপরীত আর একটা অভেদ। তাহলে সাইন হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4 হয়েছে। সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 - cos স্কোয়ার পড়ছি তো, সেটা আমরা ব্যবহার করলাম। এখানে দেখো কজরে ওই পাশে পাঠাই দিব, তাহলে 1 - 1/4 ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। এখানে যদি আমি লসাগু করি তাহলে 3/4 পাবো। কোনো সন্দেহ আছে? আমি এখানে কি পাবো? 3/4 cos স্কোয়ার থিটা। তারপরে আমি cos স্কোয়ারে বাম পাশে লিখলাম আর ওইটারে ডাইন পাশে লিখে নিলাম। এখন cos থিটা ইজ ইকুয়াল টু কি? √3/4 cos থিটা √3/2। আমরা কি কজের মান পাইছি না? বলো, কজের মান পাইছি কিনা? আমরা কজের মান পেলাম। আমি বলছি একটা অনুপাত দেওয়া থাকে, বাকি 5টা বের করা যায়। এখানে একটা বের করছি।
আবার এখানে আর একটা বের করলাম। এখন কজ যেহেতু পাইছি, সেক পাওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না, কারণ কজের গুণাত্মক বিপরীত সেক। কজের গুণাত্মক বিপরীত সেক। হ্যাঁ দেখো, এখন দেখো 1/sec কজের গুণাত্মক বিপরীত কি সেক। কজের গুণাত্মক বিপরীত হচ্ছে সেক, তাহলে কজ ইকুয়াল টু 1/sec না। কজের পরিবর্তে 1/sec বসাইলাম, √3/2। এখানে দেখো আর গুণ করলে লাইন বাড়বে, আর আমি যদি ব্যস্তকরণ করি, এই খেয়াল করবা, উপরের নিচেরটা উপরে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, ঠিক আছে, হবে না? তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3। 2/√3 তুমি আর গুণ করেও এই জিনিস বানাইতে পারবা, তুমি আর গুণ করেও এই জিনিস বানাইতে পারবা, বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা অনুপাতের মান পেলাম কিনা বলো? আমি আরেকটা অনুপাতের মান পেলাম, 1 2 3, তিনটা বের করে ফেলছি। এখন বাকি আছে কি? tan বা cot, tan বা cot বাকি আছে, tan বা cot বাকি আছে। এখন তুমি যদি tan পেতে চাও, তাহলে এই যে অভেদ সূত্রের মধ্যে তাকাও, অভেদ সূত্রের মধ্যে ট্যানের সাথে সম্পর্ক রয়েছে সেকের। আমি এটার স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। বর্গ করলে কি হবে? 4/3 হবে। উভয় পক্ষকে কি করলাম? বর্গ করলাম। এখন দেখো এখানে এটা হচ্ছে সেক মানে 1 + tan স্কোয়ার। সেক মানে কি? 1 + tan স্কোয়ার। কোন সূত্র ব্যবহার করলাম? অভেদ সূত্র ব্যবহার করলাম, অভেদ সূত্র। এখন দেখো ট্যানকে আমি রেখে দিলাম বাম পাশে, আর 4/3 - 1টাকে পক্ষান্তর করে দিলাম। আমি যদি এখানে লসাগু করি তাহলে 1/3 পাবো, আর এখানে tan থিটা ইজ ইকুয়াল টু √1/3। সুতরাং tan থিটা হচ্ছে 1/√3। এখন tan থেকে cot পাওয়ার জন্য tan এর গুণাত্মক বিপরীত হইতেছে cot, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/√3। যদি তুমি এখানে আর গুণ করো তাহলে cot ইকুয়াল টু √3 হবে। তাহলে আমি যে বলছি একটা অনুপাতের মান দেওয়া থাকলে বাকি 5টা অনুপাতের মান বের করা যায়। সূত্র ব্যবহার হবে দুইটা, একটা গুণাত্মক বিপরীত আর একটা হচ্ছে অভেদ সূত্র। কথা ঠিক আছে? সূত্রের নাম সহ মনে রাখতে হবে, গুণাত্মক বিপরীত আর অভেদ সূত্র। তোমার সুবিধার জন্য বলছি, অন্যরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যাবে। ত্রিকোণমিতি প্রশ্ন ঘুরায় ফিরায় আসে বীজগণিতের মতো, কিন্তু তোমার পাগল হওয়া লাগবে না, তুমি খালি দেখবা আর আগাইবা, প্রশ্ন দেখবা আর অঙ্ক করবা। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। প্রথমে তোমরা যে জিনিসটা চর্চা করবা সেটা হচ্ছে সূত্র। আমি যে প্যাটার্নে লিখে দিছি সম্পূর্ণ প্যাটার্নটা, এবং মনে রাখার এটাই সহজ বুদ্ধি, তুমি সবগুলো ওইভাবেই নিবা। লেকচারটা সিরিয়াল বাই ছবি তুলে নিয়ে ওইটা একটু দেখবা, ওইটা পড়ার চেষ্টা করো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমাদের এটা তোলা শেষ? আচ্ছা, এখন তুমি কি 8.1 করছো? হায়ার ম্যাথের করো নাই? করছো?
এখন খেয়াল করো, তাহলে তো তুমি জানোই আমি এখানে তোমাদের জন্য আলোচনাটা করব। এটা হচ্ছে আমার এন্টি ক্লক। দেখো এন্টি ক্লকের ক্ষেত্রে মনে করো এই যে রশ্মিটা, এই রশ্মির উপর আর একটা রশ্মি আছে, তাহলে এই দুই রশ্মির মধ্যবর্তী কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। নাই, কোণ নাই। বিপরীত দিক, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টা দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার ঘূর্ণায়নের বিপরীত দিক। তোমার আমি বললাম এই যে রশ্মিটা রয়েছে, এই রশ্মির উপর আরেকটা রশ্মি আছে, কোণ কত? 0। কোণ কত? একটা কোণ হইতে হইলে তো এরকম হতে হবে নাকি? এরকম হতে হবে, তাহলে একটা কোণ আছে। এখন একটা রেখার উপর অনেকগুলো রেখা আছে, তাহলে কি কোনো কোণ হয়েছে? কোণ তো হলো না। তাহলে এই রশ্মি নিজেই এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোনো রশ্মি নিজেই নিজের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। এখন তুমি বললা যে এই রশ্মিটা ঘুরে স্যার এখানে আইছে, তাহলে রশ্মিটা কতটুকু ঘুরছে? 90 ডিগ্রি ঘুরছে। আর 90 ডিগ্রি মানে কি? π/2। 90 ডিগ্রি মানে কি? এখন আমি বললাম রশ্মিটা ঠিক আবার ঘুরে এখানে আসছে, তাহলে কতটুকু আসলো? পাই পরিমাণ আসলো। পাই মানে 180। আবার আমি বললাম রশ্মিটা ঘুরে যদি এখানটায় আসে, তাহলে কত ডিগ্রি ঘুরছে? 3π/2 পরিমাণ ঘুরছে, মানে 3 সমকোণ ঘুরছে। 3টা 90 ঘুরছে, মানে 270 ঘুরছে। আমি বললাম এই রশ্মিটা ঘুরে এখানে আসছে, তাহলে 2টা সমকোণ ঘুরছে, সরি 2π পরিমাণ ঘুরছে। কতটুকু ঘুরছে? 2π পরিমাণ ঘুরছে। একটা রশ্মি 2π পরিমাণ ঘুরে আবার তার আগের অবস্থানে আসতে পারে। আমি কি বুঝাইতে পারছি? আমরা এখানে কোন দিকটাকে বিবেচনা করছি? ঘড়ির কাঁটার ঘূর্ণায়নের বিপরীত দিক। ঘড়ির কাঁটার ঘূর্ণায়নের বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে না? আমরা সংজ্ঞা পড়াইলাম না? কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে। কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে ঋণাত্মক কোণ বলে। তাহলে এখানে কোন দিকে ঘুরাইছি আমরা? তাহলে উৎপন্ন কোণগুলো এখন ক্লকওয়াইজ। এখান দেখো ক্লকওয়াইজের ক্ষেত্রে কথা বলে না, ক্লকওয়াইজের ক্ষেত্রে এখন আমি এখানে লিখলাম আমাদের কোণের এই যে কোণ ঘূর্ণায়নের যে ব্যাপার 8.1-এ পড়াইছি। প্রতিবার শুরু করতাম এখান থেকে, সব সময় এখান থেকে। কোথায় থেকে? এখান থেকে এরকম ঘুরাইতাম, অ্যান্টিক্লকে ঘুরাইতাম যখন ধনাত্মক কোণ পেতাম, আর এদিকটাই ঘুরাইতাম কখন? ঋণাত্মক কোণের ক্ষেত্রে। এদিকটাই ঘুরাইতাম কখন? ঋণাত্মক কোণের ক্ষেত্রে। ঘুরায়া কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করতে সেটা নির্ণয় করছি না? ফার্স্ট লেকচারে এটা আমি পড়াইছি, ঠিক আছে? তাহলে এভাবে ঘুরলে ঋণাত্মক কোণের কোন চতুর্ভাগে আছে সেটা, এবং সেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে আমি বলেছি, ঠিক আছে? এমসিকিউ আসছে, একেবারে পরিষ্কার কথা, যা বলে দেবো সেটাই আসবে পরীক্ষায়। এখন দেখো, এখন এই রশ্মি নিজেই নিজের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? 0। এই দিকটাকে জানি আমি কি বলছি? ক্লকওয়াইজ।
এটাকে আমি কি বলছি? ক্লকওয়াইজ। এখন তাইলে এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুইরা এই জায়গায় আসছে, তাহলে কতটুকু জানি আসলো? -π/2, -π/2। কারণ আপনি জানেন যে কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে সেটা ঋণাত্মক কোণ। আসলে এই মাইনাসটা দিককে নির্দেশ করে। কি নির্দেশ করে? যেমন ভর, বেগ, দূরত্ব, এগুলো ঋণাত্মক হয় না। যদি ঋণাত্মক হয় তাহলে বুঝবেন ওই মাইনাসটা আসলে দিককে নির্দেশ করে। ওই মাইনাসটা আসলে কি করে? দিককে নির্দেশ করে। তাহলে কোন ঋণাত্মক হয় না? এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে দিকের কারণে। ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, সংজ্ঞায় তো বলে দিছে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? -π। এটা কত হবে? -3π/2। এটা কত হবে? এক পাক ঘুরে আসলে -2π। এক পাক ঘুরে আসলে -2π। এখন আমি তোমাদের পড়াবো যে π/2 <θ < 3π/2। আমি বলি এটার মান হচ্ছে 90 ডিগ্রি। থিটাটা কি? একটা কোণ। থিটা একটা কোণ নির্দেশ করে। আর এটা হইতেছে 270 ডিগ্রি নির্দেশ করে। 2π/3 হচ্ছে 270 ডিগ্রি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মান কত? ডিগ্রিতে 180 হয়। এখন এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে ছোট কোণ। এটা কেমন কোণ? ছোট কোণ। আর এটা কেমন কোণ? বড় কোণ। আমি এখানে যেটা লিখেছি সেই অনুযায়ী এটা ছোট কোণ, এটা বড় কোণ। তাহলে থিটার মান কি বুঝাইতেছে? থিটা আসলে বুঝাইতেছে আমি থিটা 90-র চাইতে বড় আর 270-এর চাইতে ছোট। থিটা বলতেছে আমি এমন একটা কোণ যার মান হবে 90-র চেয়ে বেশি আর 270-র চেয়ে কম। থিটাই কথা বলতেছে। ছোট কোণ কোনটা? 90। বড় কোণ কোনটা? এই কোণটা কি ধনাত্মক না ঋণাত্মক? এই কোণটা কি ধনাত্মক। ঋণাত্মক কই? মাইনাস কই দেখাও। তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। এটা বড়, এটা ছোট, এটা বড়। তাহলে দুইটাই যখন ধনাত্মক কোণ তখন ছোট কোণ থেকে এন্টি ক্লকে, তুমি জানো না ধনাত্মক কোণ এন্টি ক্লকে ঘোরে? ছোট কোণ থেকে এন্টি ক্লকে ঘুইরা বড় কোণের কাছে যাইবা। কি বলছি জানি? যেহেতু দুইটা কোণই ধনাত্মক তাই ছোট কোণ থেকে যাত্রা শুরু করব, এন্টি ক্লকে বড় কোণের কাছে যাব। এন্টি ক্লকে ঘুরে বড় কোণের কাছে যাব। যাইতে পারবে না? দেখো আমি তোমাদের বুঝাই দিতেছি ব্যাপারটা। তুমি এরকমটা বললা, এটা আমি তোমাকে এমনভাবে বলছি, এটা মানে ইন্টারে অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এগুলো বুঝে না, একটু ঝামেলা হয়। হ্যাঁ, 0 π/2 পাই 3π/2 আর হচ্ছে 2π। খেয়াল করো এটাকেই তো আমি 90 বলেছি নাকি? আর এটাকে কি বলছি? 270। এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। এটা ছোট, এটা বড়। এখন কি করব? ছোটটা থেকে যাত্রা করব। কোন দিকে যাত্রা করব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাত্রা করতে হবে। এদিক দিয়েও তো যাওয়া যায়, যাওয়া যায় না? যাব না। কেন যাব না? ছোট কোণ থেকে বড় কোণের কাছে যেতে হলে বিপরীত দিকে যাইতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কেন? দুইটাই যে ধনাত্মক, দুইটাই ধনাত্মক কোণ। তাইলে ছোট যে কোণটা সেই কোণ থেকে বড় কোণের কাছে যাব এন্টি ক্লকে।
তাহলে আমি যদি এন্টি ক্লকে যাই তাহলে এমন হবে না ব্যাপারটা? তাহলে এটা কয় নাম্বার চতুর্ভাগ? এটা দ্বিতীয় আর এটা তৃতীয়। তাহলে দ্বিতীয় আর তৃতীয়, তাহলে থিটা কোণ কি বলতেছে? আমার অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে কোন শর্তে? এই শর্তে। তাইলে থিটা বলতেছে আমার মান 90-র বড় আর 270-র ছোট, আমার অবস্থান দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে। বিষয়টা কি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন তোমাদের বলি, তাহলে এই কোণের অবস্থান আমরা বের করলাম দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। চতুর্ভাগে। এখন আমি তোমাদের একটা কোণ লিখে দেই, 0 থিটা 2 পাই। যদি আমি বলি এটা, তাহলে এই শর্ত দিয়ে থিটা কোথায় কোথায় অবস্থান করতে পারবে? তুমি বলো তো কি হবে? তোমার নাম জানি কি? জাহিন, বলো তো। 4টা চতুর্ভাগেই হবে। 0 থেকে যাত্রা করে আমরা 2 পাই পর্যন্ত যখন ঘুরবো, দেখো আমি যখন 0 থেকে যাত্রা শুরু করলাম আমার থামতে হয়েছে এখানে গিয়ে। ঠিক আছে, তাহলে আমি 0 ধনাত্মক ঋণাত্মক যেটাই বলো সমস্যা নাই, কিন্তু এটা তো ধনাত্মক। তাহলে কোন দিকে যাবো আমি? এন্টি ক্লকে যাব না? এন্টি ক্লকে। তাহলে এখান থেকে যাত্রা করবো এন্টি ক্লকে, চলে গেলাম। ঠিক আছে, তাহলে 1 2 3 4 4টা চতুর্ভাগ দিয়ে অতিক্রম করছি। তাহলে এই শর্ত দিয়ে 4টা চতুর্ভাগকে বোঝায়। এই শর্ত দিয়ে থিটার অবস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে। ক্লিয়ার কিনা? এখন যদি আমি এরকম দেই 0 -2 পাই লেস দেন থিটা লেস দেন 0। আচ্ছা, তোমারে যদি কেউ জিজ্ঞেস করে যে 0 বড় না -360 বড়? 0 বড়। এইটাকে উল্টা করে লিখছি এই কারণেই, এটাকে উল্টা করে লিখছি এই কারণেই, 0 এই মাইনাস সংখ্যার সাথে 0 নিশ্চয়ই বড়। মাইনাস যে কোনো সংখ্যা থেকে 0ই বড়। ঠিক আছে? আচ্ছা, যদি এটা তুমি পেতে চাও, ওইটা যদি পেতে চাও, তাহলে তুমি এই সে 0, এখন কোন দিকে যাবা তুমি? ক্লকে যেতে হবে, কারণ আমার কোনটা ঋণাত্মক। ক্লকে যে দিক দিয়ে এক পাক ঘুরে চলে আসবা, এই যে এখান থেকে যাত্রা করে এখানে চলে আসবা। তাহলে এই শর্ত দিয়েও 4টা চতুর্ভাগকে বোঝায়, এই শর্ত দিয়েও 4টা চতুর্ভাগকে বোঝায়। আমি আর একটা লিখে দিচ্ছি, -পাই লেস দেন থিটা লেস দেন পাই। এখন দেখো প্লাস মাইনাস মিলাই দিছি। কি করছি? প্লাস মাইনাস মিলাই দিছি। তাহলে আমি এগুলো একটু মুছে দেই নাকি? তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমি প্লাস মাইনাস মিলাই দিছি। দেখো তোমরা একটু ভালো করে বুঝো, ওই যে শর্তটা লিখেছি, আমি এই শর্তটার কথা বলছি এখন, ওই শর্তটার কথা বলছি এখন। এখানে দুরকম কোণ আছে, ধনাত্মক এবং ঋণাত্মক। আমরা ধনাত্মক কোণ অতিক্রম করতে গেলেও একটা জায়গা থেকে শুরু করব, ঋণাত্মক কোণ অতিক্রম করতে গেলেও একই জায়গা থেকে অতিক্রম করব। আমরা কোন জায়গা থেকে অতিক্রম করি জানো তো? এক্স অক্ষের এই অংশ থেকে, এক্স অক্ষের এই অংশ থেকে। এন্টি ক্লকে গেলেও এখান থেকেই যাই,
ক্লকে গেলেও এখান থেকেই যাই কি না? তাইলে প্রথমে আছে মাইনাস পাই। আমি যদি মাইনাস পাই যেতে চাই, আমার স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। এখান থেকে আমি কোন দিকে যাব? ঘড়ির কাঁটার দিকে যাব। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে যাব। তাহলে তুমি এখানে মাইনাস পাওয়ার দরুন তুমি এদিকে আসলা। ঠিক আছে, আবার পরের কোণটার দিকে যখন তাকাইলা তখন দেখলা প্লাস পাই। তাহলে আমার এখান থেকে যাত্রা শুরু করতে হবে, এখানে এসে থামতে হবে। তাহলে এদিক দিয়েও দুইটা চতুর্ভাগ, এদিক দিয়েও দুইটা চতুর্ভাগ। তার মানে এটাও এই ক্ষেত্রেও থিটাটা চারটা চতুর্ভাগে অবস্থিত। এক্ষেত্রেও থিটাটা চারটা চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো আমি তোমাদের একটা কোণ দিব যে π/2 -π/2 লেস দেন থিটা লেস দেন π/2। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি থিটা কোথায় অবস্থিত, তোমরা কি বলবা? থিটা কোথায় অবস্থিত তোমরা কি বলবা? চারটাই না দুইটার মধ্যে কোন দুইটা? ওই যে এদিক দিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লক মানে যেটা কোন দুইটা চতুর্ভাগের নাম বলো? প্রথম আর চতুর্থ চতুর্ভাগ, এটাই সঠিক। প্রথম আর চতুর্থ চতুর্ভাগ এটাই সঠিক। কেন? তোমাদের এতক্ষণ ধরে তো আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম। দেখো, এটা যদি দিয়ে বলে যে থিটার অবস্থান কোথায়, এমসিকিউ আসতে পারে না? এটা বেসিক জানতে হবে বাবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখো আমার এখানে কোনটা আছে? মিশ্রণ 0। আমি পজিটিভ, আমার যেতে হবে π/2। পজিটিভ কত? π/2। নেগেটিভ কত? π/2। এখান থেকে আমার π/2 আসতে হবে, -π/2 আসতে হবে। তাহলে দেখো আমি π/2 এর কাছে যাব, তাহলে কি এখান থেকে শুরু করতে হবে না? আমি -π/2 এর কাছে যাব, এখান থেকে শুরু করতে হবে না? এখন দেখো তো কোন চতুর্ভাগ মার্ক করছি আমরা? ঠিক আছে, তাহলে এই শর্ত দিয়ে, এই শর্তের একটা অঙ্ক আছে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। এটার জন্য কি দুইটা